কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার পরিবারের সবাইকে জানাই অনেক স্বাগত আর আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা। তো আজকে আমি আমার ভিডিওতে আমার নিজস্ব পার্সোনাল কিছু এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওর থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো যে আজকে আমি কোন টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। এটা কিন্তু আজকের ভিডিওতে যেই আমি কথাগুলো বলবো সেগুলো কিন্তু পুরোপুরি আমি আমার নিজের ওপর ফিল করেছি। এই যে পুরো জিনিসগুলো সবটা কিন্তু আমার সাথে ঘটেছে। তো চলো তাহলে আজকে আমি কি এই যে কারণগুলো আমি যেই কারণে আজকের ভিডিওটা করছি সে কারণটা কি আর তার জন্য আমার কি ধরনের প্রবলেম হয়েছে সেগুলো আজকে তোমাদেরকে বলবো। তো চলো তাহলে ভিডিওটা শুরু করি। আমি আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আনওয়ান্টেড 72। আশা করছি যারা কাপল রয়েছে তারা অনেকেই এই মেডিসিনটার সম্পর্কে জানো, আর যারা না জানো আমি তাদের জন্য বলছি। এই আনওয়ান্টেড 72 বা এটাকে আইপিএল সামথিং এরকম কিছু একটা বলা হয়, আইপিএল বলতে এমার্জেন্সি পিলস। তো এটা আমরা কখন ইউজ করি? যখন আমরা আমাদের ইন্টারকোর্সের পর আমরা সেই যে সামনের প্রেগনেন্সিটা আসবে বা সেটা আসতেও পারে নাও আসতে পারে, বা সেটা আমরা চাইছি না প্রেগনেন্সিটা ক্যারি করতে, সেটাকে অ্যাভয়েড করার জন্যই কিন্তু আমরা এই আনওয়ান্টেড 72 পিলসটা ইউজ করি। ঠিক আছে, অনেকেই ইন্টারকোর্সের সময় ভুলবশত বীর্য আমাদের ভেতরে চলে যায়, যার কারণে আমাদের প্রেগনেন্সি আসার একটা সম্ভাবনা থাকে। সেটা আমরা যখন না চাই, সেই প্রেগনেন্সিটা যখন আমাদের জন্য সঠিক না বা আমরা তখন প্রেগনেন্সিটা চাইছি না, তখন কিন্তু আমরা এই পিলসটা ব্যবহার করি। তো এই পিলসটা কিন্তু এই পিলসটাকে যেমন তোমার ওষুধটাকে যেমন আনওয়ান্টেড 72 বলা হয়, 72 বলতে 72 আওয়ার্স 72 ঘন্টা, ইন্টারকোর্সের 72 ঘন্টার 72 ঘন্টার মধ্যে কিন্তু তুমি এই পিলসটা খেতে পারো, যাতে করে তোমার প্রেগনেন্সি আসবে না। এই পিলসটা কিন্তু এমনই দাবি করে, এই পিলসটা যে থাকে তার পিলসের গায়ে কিন্তু এরকম ধরনের ইনফরমেশন দেওয়া থাকে, আর আমরা এরকমটাও জানি। অনেকের ক্ষেত্রে হয়তো ওই ওষুধটা অনেক কাজেও লাগলে, কিন্তু আমার যে বিষয়টা হয়েছিল সেই সময়টাতে আমি বুঝলাম না কেন আমার সাথে এরকমটা হয়েছে। এই পিলসটা আমার এই যে এরকম একটা সিচুয়েশন ছিল যখন আমি প্রেগনেন্সিটাকে ক্যারি করতে চাচ্ছিলাম না, তখন আমি এই আনওয়ান্টেড 72 পিলসটা খাই। আমি কিন্তু এই পিলসটা তোমার 72 ঘন্টার মধ্যেই খেয়েছিলাম। ঠিক আছে, তা সত্ত্বেও পিলসটা আমার কোনো রকম কাজে লাগেনি। আমি তো পিলসটা খেয়ে ফেলেছি, তো আমি জানি যে কোনো রকম প্রেগনেন্সি আসবে না, তো আমি একদম নিশ্চিন্তে ছিলাম। বাট কিছুদিন পর আমার সামনের মাসের যে পিরিয়ডটা থাকে সেটা মিস হয়। তো আমার কিন্তু একটু পিরিয়ডের একটু প্রবলেম রয়েছে, একটু দেরি করেই হয়, বা কোনো মাসে এতটা লেট হয় যে আমি ভাবি হয়তো এই মাসে হবে না, বাট সেটা হয় কিন্তু অনেকটা লেট করে হয়। ঠিক আছে, তো আমি ভাবলাম হয়তো এই মাসেও আমার লেট করেই হবে। বাট কিছুদিন পরে দেখছি যে আমার শরীরে অন্যরকম একটা ফিল হচ্ছে, অসুস্থ, দুর্বল, খেতে পারছি না, মাথা ঘোরানো, যেরকম প্রেগনেন্সির প্রথম দিকে লক্ষণগুলো হয়। তবুও আমি সেটাকে অনেকটা গায়ে লাগাইনি, কারণ আমি ভাবলাম যে আমি তো অলরেডি ওষুধ খেয়ে ফেলেছি, তাহলে তো এই প্রেগনেন্সি আসার কোনো মানেই হয় না। তাই ভাবছিলাম হয়তো আমার শরীরটা দুর্বল। বাট কিছুদিন পরে যখন আমি দেখি যে আমার শরীরটা আরও বেশি দুর্বল হতে থাকে, তখন আমি নিজেও বুঝতে পারিনি। তখন আমার শাশুড়ি মা আমাকে বলেছিল যে এরকম কোনো কিছু ব্যাপার আছে কি না, যে প্রেগনেন্সির। তাই আমি বললাম, আমি ওনাকে না বলেছিলাম, কারণ আমি তো জানি যে আমার প্রেগনেন্সিটা নেই। কিন্তু তা সত্ত্বেও আমার মনে একটু ডাউট ছিল, তাই আমি টেস্ট কিট আনলাম। আনার পরে আমি যে আমার লক্ষণগুলো, সিমটমসগুলো কিন্তু আগে থেকেই ছিল, কিন্তু সিমটমসগুলোকে আমি অ্যাভয়েড করছি, ভাবলাম যে না এগুলো হয়তো নর্মাল বা শরীরটা দুর্বল থাকার কারণে। তা সত্ত্বেও আমি তারপর প্রেগনেন্সি কিটটা এনে প্রেগনেন্সি টেস্ট করিয়েছিলাম, কিন্তু প্রেগনেন্সি টেস্টে রিপোর্টটা আমার পজিটিভ এসছে। তারপর আর কিছু বলার ভাষাই ছিল না। তারপর আমি ডক্টরকে দেখিয়েছি, ডক্টর আমাকে আল্ট্রাসাউন্ড করতে বলল। কিন্তু একটা বড় বিষয় কি, আমার আল্ট্রাসাউন্ডে কিন্তু কোনো কিছুই ধরা পড়ছিল না। কিটটা কিন্তু পজিটিভ ছিল, কিন্তু আল্ট্রাসাউন্ডে কোনো কিছুই ধরা পড়ছিল না। তাই আমি নেক্সট ডে আবার
মানে টেস্ট করলাম, কিন্তু করার পরে কি হলো, সেই টেস্ট কিটটা একদম ক্লিয়ার না, মানে মনে হচ্ছে যে রিপোর্টটা নেগেটিভ। আর ঠিক আছে, আগেরটা পজিটিভ, পরেরটা নেগেটিভ, কিন্তু আবার মানে একদম হালকা মানে দাগ দুটো ছিল। তো আমি তারপর আবার ডক্টরকে দেখিয়েছি। তারপর উনি আমাকে বলল যে যেহেতু আল্ট্রাসাউন্ডে কোনো রকম কিছু বোঝা যাচ্ছে না, তাহলে তোমাকে ওয়াশ করতে হবে। তখন আমার কিন্তু এই ওয়াশ করার মানে এই যে প্রেগনেন্সি ওয়াশ করার বিষয়টা থাকে, যেটাকে আমরা কি জানি বলা হয় অ্যাবর্শন, হ্যাঁ, এই বিষয়টা থাকে। এই বিষয়টাতে আমি খুব একটা ভালো জানতাম না। তারপর আমি সবার থেকে শুনে যেটা বুঝলাম, খুবই একটা কষ্টকর পদ্ধতি। তো আমি এটা একদমই চাচ্ছিলাম না। আর তারপর আমার আরেক দিকে টেনশন ছিল যে আমি মানে যদি প্রেগনেন্সিটা এসেও থাকতো, সেটাকে আমি যদিও মানে বাধ্যতামূলক ক্যারি করতাম, কিন্তু আমি মানে তার আগে তো পিলসটা খেয়েছিলাম। সেই পিলসটা খাওয়ার কারণে তো বেবিটার যে কোনো প্রবলেম হতে পারে। ডক্টর আমাকে বলেছিল যে নাও হতে পারে, বাট হতেও পারে। উনি কোনো রকম মানে একদম যে হবেই সেরকম কিছু বলেনি। তাই আমি বেশি একটা ওই বিষয়ে চিন্তা করিনি, কারণ আমি ভাবলাম যদি পরবর্তীতে এই প্রবলেমটা হয় তাহলে কিন্তু মানে আমার পক্ষে সামলানোটা খুবই কষ্টকর হবে। তাই যে আমি ভাবলাম যে তাহলে ওয়াশটা করিয়ে নিই। তারপর আমাকে অনেকেই বললো যে রিপোর্টটা যেহেতু মানে সঠিক না, মানে আল্ট্রাসাউন্ডে কিছু নেই, আর টেস্ট কিটটাও পজিটিভ নেগেটিভ এরকম হচ্ছে, তাহলে ওয়াশটা না করালেই না। তারপর আমি আবার একটা লেডি ডক্টর দেখিয়েছিলাম। উনি আমাকে একটা পিলস মানে ওষুধ দিয়েছিল, মানে 3-4টে ওষুধটার নামটা ঠিক আমার জানা নেই, বাট আমি পরে মনে করে বলতে পারবো। তো সেই ওষুধটা আমাকে দিয়েছিল খাওয়ার জন্য। ওষুধটা 3টে ছিল, তোমার 2টো খাওয়ার জন্য আর একটা ভ্যাজাইনাতে পুশ করার জন্য, মানে আমাদের জরায়ু যেটা রয়েছে সেটার মধ্যে পুশ করার জন্য। তারপর সেই ওষুধটা আমি নিয়ে এসে খেয়েছি, মানে বাধ্যতামূলক খেতে হয়েছে। ভাবলাম যে যদি প্রেগনেন্সিটা থাকুক বা নাই থাকুক, আমার মনে একটা ডাউট ছিল, তাই বলে যদি থাকে তাহলে এটা তো পরবর্তীতে আমার প্রবলেম হবে, তাহলে এটাকে আমার একদম মানে সঠিক করতে হবে। সেই কারণে আমি আবার ওই লেডি ডক্টরটাকে দেখি ওষুধ এনেছিলাম। আনার পর ওষুধটা আমি খেয়েছি, ঠিক আছে। খাওয়ার পর এর যে সিচুয়েশনটা মানে সেটা জাস্ট ভাবার বাইরে, ঠিক আছে। মানে আমি কি বলবো, মানে ওই যে মানে রাতের কথাটা আমার মানে মনে পড়লে আমি মানে আমার প্রেগনেন্সি মানে আমার যে সি সেকশন হয়েছে, আমার মনে হয় না আমি সেখানেও এতটা কষ্ট পেয়েছি যতটা আমার ওই মানে এই মানে আনওয়ান্টেড 72 খাওয়ার পরের অবস্থাটা যা ছিল, তারপরে যে আমি পিলসটা খেয়েছি তার জন্য আমার কতটা কষ্ট হয়েছে। তো কী হলো, আমি ওষুধটা আমার মানে রাত্রে খাবার পরের ছিল, তো আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি। সেদিন কিন্তু আমি আমার বাপের বাড়িতেই ছিলাম, আমার বর ওর বাড়িতেই ছিল। তো খাওয়ার পর মানে তখন আমার কোনো রকম প্রবলেম হয়নি। যেই ঘুমিয়েছি তখন প্রায় 11টা-12টা নাগাদ আমার মানে পেটের তলপেটের দিকে প্রচণ্ড ব্যথা করছিল। প্রথমে হালকা ছিল, তারপরটা যতটা রাত্রি বাড়ছে মানে ততটা ব্যথা, মানে এতটা ব্যথা, মানে সবাই বলে যেমন নর্মাল ডেলিভারিতে ব্যথাটা হয় সেরকম অনেকটা ব্যথা। আমি বারবার বাথরুম যাচ্ছিলাম, আমার মনে হচ্ছিলো যে আমার ভেতর থেকে কিছু একটা ছিঁড়ে বের হয়ে যাচ্ছে, ঠিক আছে। বারবার বাথরুমে যাচ্ছি, বাট বাথরুম হচ্ছে না। আমার মনে হচ্ছে যে আমার পটি হবে, কিন্তু হচ্ছে না। আমি বারবার চেষ্টা করছি, আর ব্যথার পরিমাণটা এত, আমি শেষমেশ আমার গায়ে কোনো রকম জামা কাপড় রাখিনি, ঠিক আছে। মানে ব্যথার যন্ত্রণায় আমি আমার গায়ে সব জামা কাপড় জাস্ট খুলে বিছানায় বসে পুশ করছিলাম। মানে আমার মনে হচ্ছিল যে আমার ভেতর থেকে কিছু একটা ছিঁড়ে বেরোচ্ছে, ঠিক আছে। মানে বললাম না যেরকম নর্মাল প্রেগনেন্সিতে ব্যথাটা হয়, আমি যতটা শুনেছি, আমার তো সি সেকশন, বাট আমি যতটা শুনেছি ব্যথাটা কিন্তু ততটাই সেরকমটাই ছিল। তা আমি জাস্ট মানে বসে সম্পূর্ণ জামা কাপড় খোলা, আমি জাস্ট বসে পুশ করছিলাম, মানে ভেতর থেকে যাতে বেরিয়ে যায় আর আমি ক্লিয়ার হয়ে যায়। সেই ব্যথাটা পুরোপুরি ভোর 5টা, 5:30, 6টা পর্যন্ত কিন্তু ব্যথাটা ছিল। শেষমেশ না পেরে আমি 4টা, প্রায় ভোর 4টা, মানে ব্যথা সহ্য করতে না পেরে আমার বরকে ফোন করছি, করে বলছি আমাকে হাসপাতাল নিয়ে চলো। তো ও মানে ও কী করবে বুঝতে পারছিল না। তো তখন মানে আমি জাস্ট ওয়েট করা ছাড়া আমার কাছে কোনো রাস্তা ছিল না, মানে সিচুয়েশানটা এতটাই খারাপ ছিল। তারপর ওই ব্যথাটা প্রায় মানে ভোর 5:30, 6টা এত দূর পর্যন্ত যেই চললো। তারপর মানে প্রায় 6টা যখন বাজে, মানে পুরো রাত ব্যথা। তারপর সেই 6টা যখন বাজে তখন আমার আবার একবার মনে হচ্ছে যে আমার টয়লেট হবে, তখন আমি বাথরুমে গিয়ে মানে জাস্ট বাথরুম হচ্ছে না, আমি জাস্ট পুশ করার চেষ্টা করছিলাম, ঠিক আছে। জাস্ট পুশ করার চেষ্টা করছি, তখন দেখি মানে আমার বাজায় না মানে জরায়ুর ওখান থেকে একটা রক্তের
এতটুকু দলা বেরিয়ে গেছে, ঠিক আছে। বাট ওটা যে কী ছিল আমি আজও বুঝলাম না। যে আমার যদি প্রেগনেন্সি থাকতো তাহলে আমার তো আল্ট্রাসাউন্ডে ধরা পড়তো, আর ওটা যে বের হয়েছে ওটাও কিছু আমি সেটা বুঝতে পারিনি, ঠিক আছে, বুঝতে পারিনি। তারপর গিয়ে আমার ব্যথাটা কিন্তু ছিল না, মানে ওটা বের হওয়ার পরে আমার শরীরে আর কোনো রকম ব্যথা নেই, আমি একদম সুস্থ। মানে আমার মনে হচ্ছিলো যে আমি মানে জাস্ট শান্তি যাকে বলে এক কথাই শান্তি গেল। বাট এটাই কিন্তু মানে কষ্টের শেষ না, ঠিক আছে। এই যে গেল, যাওয়ার কিছুদিন মানে 2 দিন আমার শরীরটা একদম নর্মাল ছিল, আমার কোনো রকম কিছু মনে হয়নি। তারপর থেকে যে একটা ব্লিডিং হতো, মানে যেমন মানুষের পিরিয়ড হয় সেরকমের থেকে অনেক বেশি, জাস্ট এত বড় বড় সাইজের মানে রক্তের দলাগুলো পড়তো, ঠিক আছে। মানে যেমন তোমার পিরিয়ডে আমাদের কি হয় 2 দিন 3 দিনের দিন হালকা ছোট ছোট রক্তের দলাগুলো পড়ে, সেরকম কিন্তু ওই দলাগুলোর সাইজ ছিল এমন বড় বড়, ঠিক আছে। মানে কন্টিনিউ ব্লিডিংটা থাকতো, হতে 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 টপ করে একটা দলা পড়তো। এটা গেল, এটা যাওয়ার পর 2 দিন 3 দিন বন্ধ থাকতো আবার। মানে এই যে প্রসেসটা এটা টানা আমার 14 থেকে 15 দিন চললো। আমি ডক্টর দেখানোর পর ডক্টর বললো যে হয়তো ওষুধটার কারণে ভেতর থেকে সবটা ক্লিয়ার হচ্ছে। তা আমিও তারপরে আর ডক্টর দেখাইনি, তারপর ওইভাবেই 13-14 দিন 15 দিন চললো। আর আমার ব্লিডিংটা কিন্তু ওইভাবেই কন্টিনিউ হচ্ছিলো, মানে 2-3 দিন গ্যাপ দিয়ে তারপর আবার ব্লিডিং, 2-3 দিন গ্যাপ দিয়ে আবার সেই ব্লিডিং, বড় বড় রক্তের দলার মতো। মানে আমি কি বলবো, আমার বলার কোনো আর ভাষা নেই যে মানে এতটা কষ্ট করতে হয়েছে আমাকে। তাই আমি সবাইকে আজকের ভিডিওতে আমি যেটা বলতে চাই, মানে এই যে আনওয়ান্টেড 72 বা বাদবাকি যে মানে আমার গর্ভ নিরোধক পিলসগুলো আমাদের রয়েছে, সেগুলো যে পুরোপুরি সবসময় সঠিকভাবে কাজ করে সেটা কিন্তু না, ঠিক আছে। তাই এটার উপর ভরসা করে তোমরা কোনো কিছু মানে করো না, পুরোপুরি ওষুধের ওপর ভরসা রাখাটাও আমি মনে করি সেটা উচিত না। আর বাদবাকি যেটা রয়েছে এই পিলসগুলো খাওয়ার পরেও যদি প্রেগনেন্সি আসে সেটা যে সঠিক হবে, মানে বেবিটা যে পুরোপুরি ঠিকঠাক আসবে সেটাও কিন্তু না। সেটা তো মানে বেবিটার মধ্যেও কোনো রকম প্রবলেম থাকতে পারে, এটা কিন্তু পুরোটাই আমার ডক্টরের কাছ থেকে শোনা। তাই আজকে ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো আজকে এই যে পিলসের আমি কথাগুলো বললাম, এই পিলসগুলো কিন্তু পুরোপুরিভাবে যে সুরক্ষিত সেটা কিন্তু না। তাই এই মানে কথাগুলো মাথায় রেখে তোমাদের যে কোনো ধরনের ডিসিশন কিন্তু নিতে হবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আমার ভিডিওতে মানে আমি যতটুকু ইনফরমেশন দিয়েছি সেটা তোমাদের একটু হলেও কাজে লাগবে। আর তোমাদের যদি প্রেগনেন্সি বিষয়ে কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, টাটা সবাইকে।